আমরা বল বিভাজনের আরও বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকের ক্লাসে সলিউশন করবো ইনশাল্লাহ। তো দেখো, আমরা প্রথমে একটা অঙ্ক নিয়েছি। এই অঙ্কটাতে বলা হচ্ছে যে উত্তর পূর্বে 10 নিউটন মানের একটি বল 30 ডিগ্রি কোণে, উত্তর দক্ষিণে 20 নিউটন মানের বল, তারপর বলা হচ্ছে পশ্চিম উত্তরে 40 ডিগ্রি কোণে 30 নিউটন মানের বল, তারপর পশ্চিম দক্ষিণে 45 ডিগ্রি কোণে 40 নিউটন মানের বল। তারপরে বলা হলো যে দক্ষিণ পূর্বে 30 ডিগ্রি কোণে 50 নিউটন মানের বল ক্রিয়ারত আছে এবং পূর্ব দক্ষিণ হতে 30 ডিগ্রি কোণে 100 নিউটন মানের বল ক্রিয়াশীল। লব্ধি বলের মান ও দিক বের করো। তো এই অঙ্কটা আমরা করব কিভাবে? তো আমরা এই অঙ্কটা করার জন্য ফার্স্টে আমরা যেটা করব সেটা হলো যে এটাকে একটা গ্রাফিক্যাল একটা চিত্র আঁকে ফেলবো। আমরা এক্স ওয়াই অক্ষ বিবেচনা করে সেখানে আমরা এর একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে ফেলবো। তো আমরা করে ফেলি একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন। তো আমরা প্রথমে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করলাম। এখন তো এক্স অক্ষ শুধুমাত্র এই অঙ্কটার জন্য এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করলে হবে না। দেখো, এখানে উত্তর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইগুলো নিয়ে কিন্তু এখানে বলা আছে। তার মানে আমাদের এখানে এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইগুলো নিয়েও ব্যাপারটা চিত্রের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা কিন্তু জানি যে বাম দিকে ডান দিকে এইদিকে থাকে হলো পূর্ব, আর আমরা এখানে বলি হচ্ছে আছে উত্তর বা নর্থ, আর এই দিকে আমরা বলি হচ্ছে এটা পশ্চিম, আর নিচের দিকটাকে আমরা বলি দক্ষিণ। ওকে, এখন দেখো, প্রথম যে কথাটা বলা হচ্ছে উত্তর পূর্বে 10 নিউটন মানের একটি বল 30 ডিগ্রি কোণে কাজ করছে। উত্তর পূর্বে, তো উত্তর পূর্বে 10 নিউটন মানে বল কাজ করছে, দ্যাট মিনস উত্তর এবং পূর্বে এর ভেতরে 30 ডিগ্রি কোণে 10 নিউটন মানে বল কাজ করছে। এখন 10 নিউটন মানে বল যে 30 ডিগ্রি কোণে কাজ করছে, আমি কোনটা দিব কোথায়, এটা নিয়ে কনফিউশনে পড়ে যেতে হয়। সে কনফিউশন দূর করার জন্য সহজে বুঝে নিবা যে আগে যেই দিকটা থাকবে তার সাথে কোনটা হবে। উত্তর পূর্বে 10 নিউটন মানে 30 ডিগ্রি কোণ কাজ করছে, দ্যাট মিনস উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর পূর্বে এই কথাটা অর্থ উত্তর পূর্বে 10 নিউটন মানের একটি 30 ডিগ্রি কোণে বল কাজ করার অর্থ হলো উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে 10 নিউটন মানে বল কাজ করছে। উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে আমরা বললাম এটা হলো 30 ডিগ্রি কোণ, উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে 10 নিউটন মানের একটা বল কাজ করছে। উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে এই যে আমরা বললাম 10 নিউটন মানের বল কাজ করছে। এখন আমরা বলের ডিরেকশনটা কোন দিকে দিব, ওপরের দিকে দেবো নাকি নিচের দিকে দেবো, এটা নিয়ে একটা কথা থেকে যায়। যদি এমন হয়, যদি উত্তর পূর্ব দিক হতে কথাটা যদি উল্লেখ থাকে, উত্তর পূর্ব দিক হতে 10 নিউটন মানের বল কাজ করছে, তাহলে বলটা হবে চাপা বল, কম্প্রেসিভ ফোর্স, দ্যাট মিনস ডিরেকশন হবে এইদিকে। আমার কথাটা বুঝে নিও। যদি ভাষাটা যদি থাকতো এরকম উত্তর পূর্ব দিক হতে 10 নিউটন মানের বল কাজ করছে 30 ডিগ্রি কোণে, তাহলে তার বলের ডিরেকশনটা হতো এইদিকে। বাট এটা বলা আছে উত্তর পূর্বে এত ডিগ্রি কোণে এই বলটা কাজ করছে, দ্যাট মিনস এটা উত্তর পূর্বের দিকেই কাজ করছে, মানে এই দিকেই কাজ করছে, মানে এই কোঅর্ডিনেটে তার অবস্থানটা হবে, বলের অবস্থানটা এই কোঅর্ডিনেটটা হবে, তখন তার ডিরেকশনটা হবে এইদিকে। বাট যদি বলতো উত্তর পূর্ব দিক হতে কাজ করছে, তখন বলের তীর চিহ্নটা হতো কোন দিকে, এদিকে। আর এদিকে তীর চিহ্ন হলে আশা করি আগের ক্লাসগুলোতে জেনেছো যে নিচে যদি এরকম চাপা বল থাকে এটাকে বের করে নিয়ে এসে পরের কোঅর্ডিনেটে নিয়ে আসা যায়। এইদিকে যদি এরকমভাবে আমি এই জায়গায় একটা চিত্র ড্র করে দেখাই, যে এখানে বলছে একটা বল কাজ করছে চাপা বল কোন দিকে, এই দিকে। তো তুমি পরে আবার চিত্র ড্র করার সময় কী করো, এই যে এই বলটাকে বাইরের দিকে বের করে দাও। এটা ছিল আগে ফার্স্ট কোঅর্ডিনেটে, কিন্তু তারপর এটা বের করে দেখে দাও কোন কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেটে, তাই না? তো এটাই আমরা বলছি, যদি উত্তর পূর্ব দিক হতে কথাটা যদি বলা থাকতো তখন আর এর ডিরেকশনটা উপরে না হয়ে নিচে হতো, তখন আবার হতো কোঅর্ডিনেট হতো, বলটার কোঅর্ডিনেট হতো এইটা। বাট উত্তর পূর্বে যেহেতু বলেছে দিক হতে কথার উল্লেখ নেই, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই দিকেই বলটা কাজ করছে, উত্তর পূর্বের ভেতরেই বলটা কাজ করছে। দেখো, এদিকে যদি বল কাজটা করে তাহলে তো অবশ্যই এটা উত্তর পূর্বের ভেতরে। আশা করি বুঝে গেছে কথাটা। তারপর আবার আমাকে বলেছে উত্তর দক্ষিণে 20 নিউটন মানে বল, তাহলে উত্তর দক্ষিণ কোনটা, এটা উত্তর দক্ষিণে 20 নিউটন মানে বল, দ্যাট মিনস উত্তর হতে দক্ষিণের দিকে 20 নিউটন মানে বল কাজ করছে। তাহলে আমরা কী লিখবো, এই যে এখানে তীর চিহ্ন দেবো কোন দিকে, এদিকে। উত্তর থেকে দক্ষিণে 10 নিউটন মানে 20 নিউটন মানে বল কাজ করছে, আমরা এখানে দিলাম 20 নিউটন মানে বল সরাসরি এই জায়গায় কাজ করছে। এই যে আমরা বোল্ড করে দিই এখানে, 20 নিউটন মানে বল সরাসরি নিচে কাজ করছে, আর এটা কত ছিল, 10 নিউটন মানে বল। তারপরে ভাষাতে বলা হচ্ছে পশ্চিম উত্তরে 40 ডিগ্রি কোণে 30 নিউটন মানে বল কাজ করছে। পশ্চিম উত্তর, এই যে তার মানে পশ্চিমের সাথে
40 ডিগ্রি কোণে 30 নিউটন বল কাজ করছে। আশা করি বুঝে গেছো, এটা মনে হয় আর নতুন করে বোঝাতে হবে না, ফার্স্টেরটা থেকে বুঝে গেছো। যেহেতু আগে আছে পশ্চিম, তাই আমরা পশ্চিমের সাথে 40 ডিগ্রি কোণ লিখলাম। পশ্চিমের সাথে 40 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি কোণে একটা এখানে কত 30 নিউটন মানের একটা বল। তারপর পশ্চিম দক্ষিণে 45 ডিগ্রি কোণে 40 নিউটন মানে একটা বল। তার মানে বোঝা গেছে পশ্চিমের সাথে দক্ষিণের দিকে 45 ডিগ্রি কোণে, পশ্চিমের সাথে দক্ষিণের দিকে 45 ডিগ্রি কোণে বল কত নিউটন মানে 50 নিউটন মানে, সরি হচ্ছে 40 নিউটন মানে বল। তারপর বলা হচ্ছে যে দক্ষিণ পূর্বে 30 ডিগ্রি, দক্ষিণ পূর্ব, দ্যাট মিনস দক্ষিণ হতে পূর্ব দিকে, সরি দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে। তো দক্ষিণের সাথে আমরা 30 ডিগ্রি কোণ আঁকাই, বললাম এটা 30 ডিগ্রি কোণ। দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণে বল, এই যে কত নিউটন 50 নিউটন মানে বল ক্রিয়া করছে। এরপর আবার আরেকটা কথা বলেছে, পূর্ব দক্ষিণ হতে 30 ডিগ্রি কোণে 100 নিউটন বল কাজ করছে। পূর্ব দক্ষিণ হতে, দ্যাট মিনস পূর্বের সাথে 30 ডিগ্রি কোণে দক্ষিণে, যেহেতু আগে পূর্ব আছে, 30 ডিগ্রি কোণে দক্ষিণে বল ক্রিয়াশীল। এখন এই বলের ডিরেকশন কোন দিকে দেবো? এই যে দেখো হতে কথার উল্লেখ আছে, পূর্ব দক্ষিণ হতে, তার মানে পূর্ব দক্ষিণ থেকে এদিকে যাচ্ছে বলটা, তাই আমরা বলের ডিরেকশনটা দেবো কোন দিকে? এই সাইডের দিকে। আশা করি কথাটা বুঝে গেছো। এই যে মোটামুটি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে ফেলেছি। আচ্ছা, এই বলের মান কত? 100 নিউটন। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে ফেলেছি, এবং ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার পরে উপাংশে ভাগ করে, যেহেতু আমাকে লব্ধির মান এবং দিক বের করতে বলেছে, দ্যাট মিনস আমাকে এখানে বের করতে হবে আগে সামেশনাল এফ এক্সের ভ্যালু, তারপর আমাকে বের করতে হবে সামেশনাল এফ ওয়াইয়ের ভ্যালু, তারপর আমাকে কী বের করতে হবে? আর বের করতে হবে। আর সমান রুট অফ আর সামেশনাল এফ এক্স স্কোয়ার প্লাস সামেশনাল এফ ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা সরাসরি আর পেয়ে যাব। তারপর আমাদের থিটা বের করতে হবে, ট্যান ইনভার্স সামেশনাল এফ ওয়াই বাই সামেশনাল এফ এক্স। তো এই ক্যালকুলেশনটুকু আমার মনে হয় তোমরা প্রত্যেকে পারবা। এটা হচ্ছে আগের ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে এই ক্যালকুলেশন সবাই পারবা। আমি মেনলি এটার ফ্রি বডি ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করে সেই জিনিসটা মেনলি এখানে বোঝানোর জন্য বলেছিলাম। তো যদি না পেরে থাকো আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি কথাটা। এখান থেকে আমরা যেহেতু আগে অনেক ডিটেলস আলোচনা করছি তাই সংক্ষেপে বলছি। আমরা দুটো অংশে ভাগ করে নেব সবগুলোকে। এটাকে আমরা দুটো অংশে ভাগ করব, এটাকে আমরা দুটো অংশে ভাগ করে ফেললাম, এটাকেও দুটো অংশে ভাগ করলাম। যেহেতু তীর চিহ্ন এদিকে আছে তাই এর উপাংশটা হবে এইদিকে। উপাংশে ভাগ করার পরে জাস্ট এখানে আমাকে কী করতে হবে? আচ্ছা, আমি আর এটা ডিটেলস করাচ্ছি না, যেহেতু পারবা, সো শুধু শুধু করে সময়গুলো নষ্ট করছি না। এখানে সামেশনাল এফ এক্স আমরা ডান দিকে ধরবো পজিটিভ, আর এর ওপরের দিকে ধরবো পজিটিভ, ধরে ক্যালকুলেশন করে ম্যাথটা করে ফেলবো। আশা করি পারবা সবাই। যদি এই ক্যালকুলেশনটা যদি না পারো তাহলে পরে এর আগের যে ক্লাসটা রয়েছে, এর পূর্ববর্তী ক্লাসটা একটু কষ্ট করে দেখে নিও, তাহলে এই ক্যালকুলেশনটা নিতে পারবা। আমরা এখান থেকে আরও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করে ফেলি। দেখো, এই অঙ্কটাতে আমাদের লব্ধির মান এবং দিক বের করতে বলেছে। তো এই অঙ্কটার সাথে আগের যে ম্যাথগুলো আমরা করেছি তার পার্থক্য হচ্ছে এখানে ত্রিভুজ দেওয়া আছে, কোণ না দিয়ে সরাসরি ত্রিভুজ দেওয়া আছে। এই বলের সাথে কোণ দেওয়া নেই, ত্রিভুজ দেওয়া আছে। এই বলের সাথে কোণ দেওয়া নেই, ত্রিভুজ। এই বলের সাথে কোণ দেওয়া নেই, ত্রিভুজ দেওয়া আছে একটা। এখন এই টাইপের, যদি এটা ত্রিভুজ না, এটা অন্য একটা জিনিস বোঝায়, বাট এটা ত্রিভুজের মতো করে দিয়েছে, তাই আমি বলতেছি যে ত্রিভুজ আকৃতির একটা কিছু দেওয়া আছে। তো এনিওয়ে, তো এইগুলোর ক্ষেত্রে আমরা অঙ্ক করবো কীভাবে? দেখো, এর ফ্রি বডি দেখে তোমরা অঙ্ক সহজে করতে পারতা যদি এখানে কোণ দেওয়া থাকতো। এরকম ত্রিভুজ আকার না দিয়ে সরাসরি যদি এখানে কোণ দেওয়া থাকতো তাহলে তোমরা এমনিতেই পারতাম অঙ্কটা। তো এই অঙ্কটা দুরকমভাবে সলিউশন করতে পারো তুমি। একটা হলো এখানে কোণ বের করে নিতে পারো, অথবা কোণ না বের করে এই ত্রিভুজ থেকে কাজ করে নিতে পারো। তো কোণ কীভাবে বের করে আমরা কাজটা করতে পারি সেটা দেখাবো, আর কোণ না বের করে কাজটা কীভাবে করতে পারি সেটাও দেখাবো। তো আমি তোমাদের মেনলি অঙ্কটা দেখাবো কোণ না বের করে সরাসরি কীভাবে করে দেওয়া যায়, আর কোণ বের করে যদি করতে হয় সেটা ব্যাপারে আমি বলে দিচ্ছি। তো কোণটা, এখানকার কোণ আমরা কীভাবে বের করতে পারি সেটা একটু দেখে নিই। এখান থেকে একটু দেখো যে দুইটা সমান্তরাল রেখাকে যদি কোন একটা রেখা দ্বারা সেট করা যায় তাহলে এখানে যেই কোণ উৎপন্ন হয় এই জায়গায় সেই কোণ উৎপন্ন হয়। এটা মনে হয় আমার এই কথার সাথে কেউ দ্বিমত নাই। দুইটা সমান্তরাল রেখাকে একটা রেখা দ্বারা সেট করলে এই কোণ এবং এই কোণ সমান হয়, এটা সবাই জানো, ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে ত্রিভুজটার, এই ত্রিভুজের যে বাহুটা, এটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে
এখন আমাকে বলো তো যে ত্রিভুজের যেই বাহুটা রয়েছে এটা এক্স অক্ষের সমান্তরাল, আবার এই রেখাটায় এই এক্স অক্ষকে ছেদ করছে, তাহলে কি এই কোণ এবং এই কোণ সমান হবে না? অবশ্যই সমান হবে। তার মানে আমরা বলতে পারি এখানে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা এখানে উৎপন্ন হবে। তো আমরা এই কোণটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, লম্ব বাই এই ভূমি কার সাথে সম্পর্ক? ট্যান থিটার সাথে সম্পর্ক। তুমি সরাসরি এখান থেকে ট্যান থিটা সমান 3/4 এই জায়গা থেকে তুমি থিটা বের করতে পারবা, ট্যান ইনভার্স 3/4। এটা বের করে তুমি এখানে বসাতে পারো। এইগুলা ক্ষেত্র সেম, এখানকার যে কোণ উৎপন্ন হবে এখানে সেই কোণ, এখানেও সেম, এই জায়গায় যে কোণ উৎপন্ন হবে এখানে সেই কোণ, আর এটা তো কোণ দিয়ে আছে, আশা করি বুঝছো। বাট আমরা চাচ্ছি কোণ না বের করে করতে, মানে কোনো দশমিক পয়েন্ট আমরা আনতে যাচ্ছি না, কোনো পয়েন্ট আনতে যাচ্ছি না, কারণ এইগুলো কোণ বের করতে গেলে পয়েন্ট চলে যাবে। আমরা একটা কাজ করি, এর অতিভুজগুলো বের করে ফেলি। এই যে ত্রিভুজ, মনে করি এটা একটা ত্রিভুজ, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আমরা এর অতিভুজ বের করে ফেলি। বুঝতে পারছো এখানে 5 হবে অতিভুজ। এখানেও আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা এখানে অতিভুজটা বের করে ফেলি। এর অতিভুজটা আসে 2√221 আর এর অতিভুজ আসে 5। আশা করি এটা পারো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কীভাবে করতে হয়। ওকে, এবার আমরা এগুলাকে উপাংশে ভাগ করে ফেলি। এর যে উপাংশগুলো পাওয়া যাবে সেই উপাংশে আমরা এখানে ভাগ করে ফেলি। তো আমরা এইটাকে পাচ্ছি এ একটা উপাংশ, এ একটা উপাংশ এক্স অক্ষ বরাবর উপাংশ, আর এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এখানেও আমরা একটা উপাংশ পাচ্ছি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। তারপর আবার যেহেতু এর বলের তীর চিহ্ন এইদিকে, তাই আমরা এর উপাংশটা পাবো এইভাবে, এই জায়গায় দেখায় এক্স অক্ষ বরাবর উপাংশ আর এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, আর এর তীর চিহ্ন ওপরের দিকে এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ উপাংশ। এখন এই কথাটা একটু বলি যে উপাংশ নেওয়ার ক্ষেত্রে আসলে ভেক্টরের সিস্টেমে এটা, যদি দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট কোণে কাজ করে, তো এই দুটি ভেক্টরের যে লব্ধি ভেক্টরটা আসবে সেই লব্ধি ভেক্টরটা অবশ্যই এই দুটি ভেক্টরের মধ্যে দিয়ে কাজ করবে, মানে মধ্যে বলতে মাঝখানে না, এই দুটি ভেক্টরের মধ্য দিয়েই কাজ করবে। তা আমরা এটাকে যদি লব্ধি ভেক্টর হিসেবে ধরি, তাহলে লব্ধি ভেক্টর কাজ করছে কোন দিকে, তাই অপর দুই ভেক্টর কাজ করবে এদিকে। এটা সামান্তরিকের নিয়ম অনুসারে। এটাকে যদি বলো লব্ধি ভেক্টর, তাহলে এটা এখানে কাজ করছে, এই দুটো পরস্পর এইভাবে কাজ করবে। আশা করি বুঝছো জিনিসটা। এইভাবে তো এখন তাহলে আমরা এখান থেকে একটু এবার ক্যালকুলেশন করে ফেলি। তো প্রথমে আমরা বের করব হলো সামেশনাল এফএক্স আমরা বের করে ফেলি। সামেশনাল এফএক্স মানে এক্স অক্ষ বরাবর সমস্ত বলের সমষ্টি। তো আমরা ধরে নিই এক্স অক্ষ বরাবর একটা বল, তারপরে একটা বল কাজ করছে। তো যেহেতু কিছু বল ডান দিকে কিছু বল বাম দিকে কাজ করছে, তাই আমরা যে কোনো একদিকে পজিটিভ নেগেটিভ ধরে নিব। তো ডান দিকে ধরলাম পজিটিভ, এই বলটা কাজ করছে কোন দিকে, ডান দিকে। এখন দেখো আমরা যদি কোণ যদি না বিভক্ত করি, কোণে যদি না নিয়ে আসি, তাহলে আমরা এই মানে এক্স অক্ষ বরাবর বলের উপাংশটা লিখবো কীভাবে? এক্স অক্ষ বরাবর বলের উপাংশ লেখার জন্য বল ইন্টু এক্স অক্ষ বরাবর, যেহেতু আমরা সামেশনাল এফএক্স করছি, দ্যাট মিনস এখানে এক্স অক্ষের বলটা নিতে হবে, এটা ডান দিকে কাজ করছে। তো এই বলের মানটা কীভাবে নেব? এক্স অক্ষ বরাবর বল ইন্টু এর সমান্তরাল যে ত্রিভুজের বাহুটা, এর সমান্তরাল ত্রিভুজের বাহু কোনটা? এইটা। ওই বাহুর মান বাই অতিভুজ কত? 5। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো। এক্স অক্ষের উপাংশ অথবা ওয়াই অক্ষের উপাংশ যেটাই বের করো না কেন, উপাংশের মান হবে যে অক্ষের উপাংশ বের করছো সেই অক্ষের সমান্তরাল ত্রিভুজের যে বাহু, সেই বাহুর দৈর্ঘ্য বাই অতিভুজ। তুমি যদি এই বলটার এক্স অক্ষের উপাংশের ভ্যালু বের করতে চাও, তাহলে বল কত? 50 ইন্টু এর সমান্তরাল বাহু কোনটা? 4/5, দ্যাট মিনস অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, মানে এক্স অক্ষের উপাংশের সমান্তরাল যে বাহুটা সেই বাহুর ভ্যালু ভাগ অতিভুজ। আর যদি যখন ওয়াই অক্ষের উপাংশ বের করবা, ওয়াই অক্ষের উপাংশের ভ্যালু বের করার জন্য বল ইন্টু ওয়াই অক্ষের সমান্তরাল বাহু কোনটা? 3। দেখো এর সমান্তরাল কোনটা? 3 ভাগ অতিভুজ। আশা করি বুঝে গেছো জিনিসটা। এই বলটা গেল। এবার আমরা কোন বলটা? 60 বল। যেহেতু এখানে এই বলটা বাম দিকে কাজ করছে, তাই নেগেটিভ। বলের ভ্যালু কত? 60। এই উপাংশ বের করবে, এর সমান্তরাল বাহু কোনটা? 20 ভাগ অতিভুজ কত? 2√21। এরপর এই বলটা কাজ করছে কোন দিকে? ডান দিকে। 40 ইন্টু এর সমান্তরাল, যেহেতু আমরা এক্স অক্ষের উপাংশ বলতে বলছি এটা, তো সমান্তরাল বাহু কোনটা? 3/5 অতিভুজ। আর এটা তো বুঝতে পারছো ন্যাচারালি 30 ইন্টু cos 60 ডিগ্রি। এর সাথে কেন cos হয় আর এর সাথে কেন সাইন হয়, এটা কিন্তু আমরা ইতিপূর্বে ব্যাখ্যা করেছি। যদি না বোঝে থাকো আগের ক্লাসগুলো দেখে নিও। এনিওয়ে,
তো এই জায়গা থেকে আমরা সামেশনাল এফ এক্স পাবো। এখন সামেশনাল এফ ওয়াইটা বের করে ফেলি। ধরি আপওয়ার্ড পজিটিভ, আপওয়ার্ড ধরলাম আমরা পজিটিভ, এই বলটা কাজ করছে উপরের দিকে, সো পজিটিভ 50। এই অংশটা বের করতে হলে কী করতে হবে, বল ইন্টু এর সমান্তরাল বাহু কোনটা 3 ভাগ অতিভুজ। এর সাথে কস সাইন কিছু বসানোর দরকার নেই, এভাবে করলে হবে, ঠিক আছে। এই অংশ বের করার জন্য বল ইন্টু এর সমান্তরাল বাহু 3 ভাগ অতিভুজ। আবার এটা কাজ করছে কোন দিকে, উপরের দিকে, এর বলের মান কত 60 ইন্টু এর সমান্তরাল বাহু কোনটা 22 ভাগ অতিভুজ। অতিভুজ কত 2√221। এনিওয়ে আবার এই বলটাও কাজ করছে উপরের দিকে, তাই পজিটিভ, বল কত 40 ইন্টু এর সমান্তরাল বাহু কোনটা 4, এর সমান্তরাল বাহু হচ্ছে 4, সো 4 ভাগ অতিভুজ। আর এটা কাজ করছে কোন দিকে, নিচের দিকে, 30 সাইন 60। এই যে সামেশনাল এফ এক্স পেয়ে গেছে, সামেশনাল এফ ওয়াই পেয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে তুমি সরাসরি আরও পেয়ে যাবা সামেশনাল এফ এক্স স্কোয়ার সামেশনাল এফ ওয়াই স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে। আবার এখান থেকে থিটাও পেয়ে যাবা। আর এক্স সামেশনাল এফ এক্স পজিটিভ নাকি নেগেটিভ, সামেশনাল এফ ওয়াই পজিটিভ নাকি নেগেটিভ, তার উপর ভিত্তি করে পাশে একটা চিত্র ড্র করে দিবা, লব্ধি চিত্রটা। এই লব্ধি চিত্রটা ড্র করে দিবা, সামেশনাল এফ ওয়াই বাই সামেশনাল এফ এক্স। আশা করি বাকিটুকু নিজেরা একটু করে নিতে পারবা, তাই আমি এটা আগাচ্ছি না। আমরা আরও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করে ফেলি। দেখো এই অঙ্কটাতে বলা হচ্ছে যে এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ যার এ বি বি সি সি ডি ডি ই এফ ও এফ এ বাহু বরাবর যথাক্রমে 1 নিউটন 2 নিউটন 3 নিউটন 4 নিউটন 5 নিউটন ও 6 নিউটন মানে বল ক্রিয়াশীল। লব্ধির মান ও দিক বের করো। এখানে আবার ষড়ভুজের অঙ্ক দেওয়া হচ্ছে আর কি। আমরা মনে করি দেখো ফার্স্ট ক্লাসে একটা হচ্ছে বর্গক্ষেত্র অঙ্ক করেছিলাম, কিছুটা ওরকম টাইপের, বাট একটু কনসেপ্টটা একটু ভিন্ন হবে। তো তাহলে আমরা একটা কাজ করি, ষড়ভুজ আঁকে ফেলি। যদি কখনো ষড়ভুজে অঙ্ক আসে, যদি চিত্র না দেওয়া থাকে, চিত্র দেওয়া থাকলে তো ভালো, চিত্র দেওয়া থাকলে কোনো সমস্যা নেই, ওটা দেখে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিতে পারো। আর যদি চিত্র না দেওয়া থাকে তখন তো আমাকে চিত্র আঁকাই নিতে হবে, একটা ষড়ভুজ থেকে চিত্র আঁকাই নিতে হবে। তো আমরা একটা ষড়ভুজ আঁকে ফেলি। তো ষড়ভুজ আমরা আঁকে ফেলেছি। এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন করার জন্য আগে আমরা বাহুগুলো চিহ্নিত করব, বাহুগুলো চিহ্নিত করে তারপর বলগুলো চিহ্নিত করব, তারপর হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। তো বাহুগুলো চিহ্নিত করার ক্ষেত্রে একটা ব্যাপার একটু খেয়াল রাখবা, এবি মানে প্রথম যে বলটা রয়েছে সেই বলের যে নামটা রয়েছে এবিটাকে ভূমি ধরে তোমাকে কাজ করতে হবে। যদি হচ্ছে সুষম ষড়ভুজের বাহু বরাবর যদি বল কাজ করে, সেই ক্ষেত্রে আমার কথাটা আবারও বুঝো, সুষম ষড়ভুজের বাহু বরাবর বলগুলো কাজ করছে, যদি এরকম শর্ত দেওয়া থাকে তাহলে পরে আমরা কী করব, যে এবিটাকে আমরা ভূমি হিসেবে ধরে নেব। এবি বাহু বরাবর যে বলটা সেটাকে আমরা ভূমি হিসেবে ধরে আগাবো। এখন কথা হলো, এটা কি কোনো ধরাবাঁধা নিয়ম? না, এটা কোনো ধরাবাঁধা নিয়ম না। অঙ্কটা সহজে করার একটা সিস্টেম বলা যেতে পারে। আমরা এবিটাকে যদি ভূমি হিসেবে না ধরে আমরা এটাকেও এবি বাহু ধরতে পারতাম, এটাকেও ধরতে পারতাম, এটাকেও ধরতে পারতাম, এটাকেও ধরতে পারতাম, এটাকেও ধরতে পারতাম, বাট এবি এই মানে ভূমি বাদে অন্য কোনো বাহু ধরলে অঙ্কটা অনেক জটিল হয়ে যায়। তাই জটিল যেন না হয় সেজন্য আমরা কী করবো, এবিটাকে ভূমি ধরে অঙ্কটা সলিউশন করব। আশা করি বুঝছো জিনিসটা। তাহলে আমরা এবিটাকে ভূমি হিসেবে ধরে নিই। প্রথম যে বলটা এবি বাহু বরাবর কাজ করছে। এবার তুমি অ্যান্টিক্লোকাইজ অনুসারে নামটা লিখে ফেলো। আমরা কিন্তু ইতিপূর্বে ক্লাসে কিন্তু বলেছি, যখন বর্গক্ষেত্র অঙ্ক করেছিলাম সেই সময় কিন্তু বলেছিলাম যে আমাদের নামকরণ করতে হবে অ্যান্টিক্লোকাইজ। এ বি সি ডি ই এফ অনুসারে নামকরণ করতে হবে সবসময় অ্যান্টিক্লোকাইজ। তাহলে এ বি, তারপরে অবশ্যই এখানে সি, তারপর ডি, তারপর ই, তারপর এফ। দেখো তো কীভাবে আগালাম, অ্যান্টিক্লোকাইজ আগালাম, ঘড়ি কাটা বিপরীত দিকে আগালাম, বাট এইভাবে নামকরণ করা যাবে না। আশা করি বুঝছো। এখন দেখো এই যে এখানে আমাদের বলগুলো যে ক্রিয়া করছে সেই বলের ব্যাপারে বলা হচ্ছে, এবি বরাবর কত নিউটন বল কাজ করছে, 1 নিউটন। এবি বরাবর 1 নিউটন বল কাজ করছে। দ্যাট মিনস এ হতে বি এর দিকে বল কাজ করছে কত, 1 নিউটন। আবার বি হতে সি এর দিকে, প্রশ্নে বলা আছে বি হতে সি এর দিকে বল কাজ করছে কত, বিসি বরাবর 2 নিউটন, মানে বি হতে সি এর দিকে 2 নিউটন বল। আবার সি হতে ডি এর দিকে বল কাজ করছে কত, 3 নিউটন মানে বল। আবার ডি হতে ই এর দিকে বল কাজ করছে হলো 4 নিউটন মানে বল। আবার ই হতে এফ এর দিকে বল কাজ করছে 5 নিউটন মানে বল। আবার এফ হতে এ এর দিকে বল কাজ করছে কত, 6 নিউটন মানে বল। ওকে,
তো মোটামুটি আমরা বলগুলো দেখে ফেলেছি। এখন আমরা এই বলগুলোর উপাংশ ভাগ করব, ফ্রি বডির ডায়াগ্রাম অঙ্কন করবো। তো আমরা এখন ফ্রি বডির ডায়াগ্রামটা অঙ্কন করে ফেলি। এক্স ও ওয়াই অক্ষ আমরা চিহ্নিত করে ফেলেছি। এখন বলগুলার চিহ্নিত করার জন্য আমরা একটা কাজ করব। আচ্ছা, ষড়ভুজের বা যে কোনো বহুভুজের কৌণিক বিন্দু কোনগুলো বলো তো? এই যে যেখানে কোণ উৎপন্ন হয় আর কি, এই যে একটা কোণ হচ্ছে, এটা একটা কৌণিক বিন্দু, বি এখানে একটা কৌণিক বিন্দু, এই জায়গায় কোণ উৎপন্ন হবে, এটাও একটা কৌণিক বিন্দু। তার মানে এটাও বলতে পারি কৌণিক বিন্দু। এইগুলো সবই কৌণিক বিন্দু। এ বি সি ডি ই এফ এগুলো সবই কৌণিক বিন্দু। আশা করি বুঝছো। কৌণিক বিন্দু মানে ভেতরে একটা কোণ উৎপন্ন হবে। এটা কৌণিক বিন্দু, এটা কৌণিক বিন্দু, এটা কৌণিক বিন্দু, এটা কৌণিক, এটা কৌণিক, এটা কৌণিক বিন্দু। আশা করি বুঝছো। তো কৌণিক যে বিন্দুগুলো রয়েছে সেগুলোকে মূল বিন্দু হিসেবে ধরে নিবা। মূল বিন্দু হিসেবে ধরা বলতে দেখো তো, এটাকে যদি বলো ওয়াই অক্ষ, এটাকে যদি বলো জেড অক্ষ, মূল বিন্দু যদি ধরো, তাহলে কি হচ্ছে? এই বলটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা এখান থেকে সরাসরি এই 6 নিউটন মানে বলটা কোথায় কাজ করাবো? নিচের দিকে, এইভাবে। এই কৌণিক বিন্দুর কাছে সেবার এই কৌণিক বিন্দু, আচ্ছা সরি, হ্যাঁ, এই কৌণিক বিন্দুর কাছে এবার আমরা এই কৌণিক বিন্দুর কাজ করব। এই কৌণিক বিন্দুর কাছে দেখো তো কোন বলটা কাজ করছে? এটা। অবশ্যই আমরা এই জায়গা থেকে আরেকটা কথা বলে দিতে পারতাম, এই কৌণিক বিন্দু থেকে বল কাজ করছে দেখো, এই একটা, এটা সরি আমরা লিখতে ভুল করেছি, এটা হলো 1 নিউটন মানে বল। এখানে একটা 1 নিউটন মানে বল কাজ করছে, আর এখানে একটা 6 নিউটন মানে বল। তাহলে আমরা একবার এখান থেকে 1 নিউটন মানে বলটা পেয়ে যেতাম এই কৌণিক বিন্দু থেকে। আচ্ছা, এবার বি কৌণিক বিন্দু দেখি, এই 1 নিউটন মানে বল আমরা এই কৌণিক বিন্দু থেকে পেয়ে গেছি, সো বাদ ওইটা। বাট এখানে দেখছি 2 নিউটন মানের বল এইভাবে কাজ করছে। যদি এখানে যদি মূল বিন্দু ধরো, তাহলে আমরা বলতে পারি 2 নিউটন, যদি এটাকে যদি এক্স অক্ষ আর এটাকে যদি ওয়াই অক্ষ ধরো মূল বিন্দু, তাহলে এটা কাজ করছে কোন দিকে? উপর দিকে। তাহলে আমরা উপর দিকে একটা বল আঁকাই দিই, 2 নিউটন মানে বল এই কৌণিক বিন্দুর কাছে। এবার আমরা এই কৌণিক বিন্দুর কাজ করব। এখানে যদি বলো এক্স অক্ষ আর যদি বলো ওয়াই অক্ষ, তাহলে এই বল তো আমরা নিয়ে নিছি, তাহলে এই বলটা নেব। এই বলটা কাজ করছে কোনভাবে? এইভাবে। তাহলে আমরা এখানেও আঁকাই দিই ওইভাবে। এটা কত? 3 নিউটন মানে বল। এবার এই কৌণিক বিন্দুর কাজ করব। এই বলটা হয়ে গেছে, কোন বলটা পাই গেছে? এইটা 4 নিউটন মানে বল। এবার এই কৌণিক বিন্দুর কাছে আমরা এবার এই কৌণিক বিন্দু নিয়ে কাজ করব। এখানে এটা তো হয়ে গেছে, এই বল কাজ করছে, দ্যাট মিনস এখানে এইভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকালে দ্যাট মিনস আমরা এখান থেকে এভাবে বলটা পাবো। কত? 5 নিউটন মানের বল। আরেকটা বল কাজ করছে কোথায়? সরি, আমাদের এবার এই কৌণিক বিন্দু নিয়ে কাজ করতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই বল তো হয়ে গেছে, বাকি আছে কোনটা? এইটা। তো ওটা তো আমরা তো দিয়েই ফেলেছি, সবই হয়ে গেছে মোটামুটি। এখন যদি আমাদের আরেকটা কাজ বাকি, এই বলগুলো মধ্যবর্তী কোণ বের করতে হবে। তো কোণটা বের করবো কীভাবে? ষড়ভুজের অন্তস্থ কোণ কত? মুখস্থের মধ্যে যেন 120 ডিগ্রি। আর ষড়ভুজ বাদে আমরা তো শুধু ষড়ভুজের জন্য অঙ্কটা পারলে হবে না, অন্য অন্য ষড়ভুজ, অষ্টভুজ, দশভুজ, যে কোনো ভুজ আসলে যেন অঙ্কটা পারি তার জন্য আমাদের জানতে হবে। তো এরকম দেখো, ষড়ভুজের যে কোনো বহুভুজের একটা অন্তস্থ কোণ যেন একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা হলো অন্তস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ কোণ ইকুয়াল টু 180 ইন্টু n-2। অন্তস্থ কোণ ইকুয়াল টু 180 ইন্টু n-2/n। n হচ্ছে বাহুর সংখ্যা, ষড়ভুজ হলে বাহুর সংখ্যা 6, তো এখানে করলে আসে বাহুর সংখ্যা 6 লিখলে এখানে আসে 120 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি ষড়ভুজের অন্তস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। এটা একদম নির্দ্বিধায় আমরা বলতে পারি, তাই না? এখন দেখো, যদি ষড়ভুজের এই কথাটা যদি বলতে পারি, তাহলে এখন আমাকে বলো তো, আমরা এই যে প্রতিটা কৌণিক বিন্দুতে আমরা কোণ, এই কোণটা কত জানি? 120 ডিগ্রি। এটাও 120 ডিগ্রি, এটাও 120, এটাও 120, এটাও 120, এটা 120। এবার তাহলে এই কৌণিক বিন্দুতে চিন্তা করো, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত বলো তো? ডেফিনেটলি 60 ডিগ্রি। পুরোটা কত? 180। 180 থেকে এই 120 বের করো, তাহলে তুমি এই কোণটা পেয়ে যাবা। পুরোটা 180, 180 থেকে 120 বাদ দাও, তাহলে তুমি এই কোণটা পাবা, তাই না? 60 ডিগ্রি। এই কোণও যা, এই কোণও তা, অনুরূপ কোণ বলে আশা করি জ্যামিতিক নিয়ম অনুসারে জানো। তাহলে আমরা এই জায়গায় কত বলতে পারি? 60 ডিগ্রি কোণ। এই কৌণিক বিন্দুর কাছে এবার এই কৌণিক বিন্দু, এখানে কত? 120 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা কত হবে? পুরোটা 180 থেকে 120 ডিগ্রি বাদ, এটাও 60। এবার আমরা এই মানে এটা তো বের করা হয়ে গেছে, এখন এটা বের করতে হবে 3। তো 3-এর জন্য বের করার জন্য এখানে কোণের মান বিবেচনা না করে এই জায়গায় কোণের মান বিবেচনা করলে খুব সহজে হয়ে যাবে। কিভাবে? এটা 120 ডিগ্রি, তাহলে এটা কত? এই কোণটা যদি 120 ডিগ্রি, পুরোটা কত? 180। তো পুরো 180 থেকে যদি এই কোণটা বাদ দাও, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। এটা কত পাচ্ছি? 60 ডিগ্রি। তখন এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এই জায়গায় 60 ডিগ্রি কোণ।
এখানে 60 ডিগ্রি কোণ, তাহলে আমরা এখানে বলবো কত 60 ডিগ্রি কোণ। আশা করি বুঝে গেছো। ফাইনালি এখানে 120 ডিগ্রি, তাহলে ডেফিনেটলি এটা 60 ডিগ্রি হবে, পুরোটা 180, তার থেকে 120 ডিগ্রি বাদ দেওয়া 60 ডিগ্রি হবে। সব কোণগুলো পেয়ে গেছি। এবার এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে সরাসরি ভ্যালু পেয়ে যাবে। আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকে দিলাম, বাকি ক্যালকুলেশনগুলো নিজে একটু করে নিবা। আশা করি বুঝে গেছো এই অঙ্কটা কীভাবে করতে হবে। আমরা ষড়ভুজ কেন্দ্রিক আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। দেখো এই অঙ্কটাতে বলা হচ্ছে ও বিন্দুটি সুষম ষড়ভুজের কেন্দ্র, এর ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই ও এফ রেখা বরাবর যথাক্রমে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন ও 6 নিউটন বল কাজ করছে। লব্ধির মান ও দিক বের করো। আবার আমাদের ষড়ভুজ কেন্দ্রিক ম্যাথ, তো আমরা একটা ষড়ভুজ আঁকে ফেলি। এই যে আমরা একটা ষড়ভুজ আঁকে ফেলেছি। তো প্রশ্নে বলেছে ও বিন্দুটি সুষম ষড়ভুজের কেন্দ্র। তো আশা করি বুঝতে পারছো কেন্দ্র হবে কোথায়, এই যে মাঝখানে। তাও যদি না বুঝতে পারো তাহলে আমরা ষড়ভুজের কেন্দ্র বলার জন্য একটা সহজ কথা বলে দিতে পারি, যে ষড়ভুজের দেখো কর্ণ, ষড়ভুজের কর্ণ কোনটা, এই যে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলে একটা কী পাবা, কর্ণ পাবা। আবার এর সাথে এই বিন্দু যোগ করলে কী পাবে, একটা কর্ণ পাবা। আবার এর সাথে এই বিন্দু যোগ করলে কী পাবে, একটা কর্ণ পাবা, তাই না? এই কর্ণগুলো যোগ করলে পরস্পর সমস্ত কর্ণগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় হলো ষড়ভুজের কেন্দ্র। তাহলে আমরা এটাকে বলতে পারি ষড়ভুজের একটা কেন্দ্র। এটা যদি ষড়ভুজের যদি কেন্দ্র হয় তাহলে একটু দেখো, আমরা যদি এটাকে যদি বলি ষড়ভুজের কেন্দ্র, তাহলে অবশ্যই এটা হলো ও বিন্দু। তো ও বিন্দুটি সুষম ষড়ভুজের কেন্দ্র। তারপরে এই যে বিভিন্ন ও এ, ও বি, ও সি, এইগুলো বিভিন্ন যে বাহুর কর্ণের মান দেওয়া আছে, বলের মান দেওয়া আছে। এখন দেখো এখানে যে মান দেওয়া আছে, মানে এই কৌণিক বিন্দু বরাবর, ও থেকে কৌণিক বিন্দু বরাবর সব মানগুলো দেওয়া আছে এখানে। কর্ণ বরাবর, আমি কথাটা ভুল বললাম, কর্ণ বরাবর নয়, মিস্টেক হয়েছে। যে ও বিন্দু হতে যে বিভিন্ন যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দু বরাবর বলের মান দেওয়া আছে। এখন দেখো এই যে বিন্দু বরাবর যে বলের মান দেওয়া আছে, আমরা কি করব, মানে ষড়ভুজের ক্ষেত্রে বা বহুভুজের ক্ষেত্রে, জ্যামিতিক ক্ষেত্রে সবসময় প্রথম যেই বাহুর বলের মানটা দেওয়া থাকে সেটাকে সবসময় অনুভূমিক রাখতে হবে। আমার কথাটা নিশ্চয়ই বুঝে গেছো। দেখো আমরা আগের যেই ষড়ভুজের ম্যাথটা করলাম সেই ম্যাথে আমরা কি দেখলাম, যে প্রথমটায় আমরা অনুভূমিক ধরে নিয়েছিলাম, তাই না? এই যে এখানে অনুভূমিক ধরে করেছিলাম। ঠিক অনুরূপভাবে এখানেও প্রথম যে বলটা সেটাকে অনুভূমিক ধরতে হবে। আচ্ছা, প্রথম বল যদি অনুভূমিক ধরতে হয় তাহলে এ লিখতে হবে কোথায়? ডেফিনেটলি এই জায়গায় লিখতে হবে, হয় এখানে না এই জায়গায় এ লিখতে হবে। বাট এই জায়গায় এ লিখলে সেটা হয়ে যাবে ক্লোকাইজ, বাট আমাদের করতে হবে কি অ্যান্টি ক্লোকাইজ। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো। এই জায়গায় করা যাবে না, এই জায়গায় না করে আমাদের কোথায় করতে হবে, এইভাবে। মানে এই জায়গায় আমরা কিন্তু জানি যে দেখো ত্রিকোণমিতিক কোঅর্ডিনেট অনুসারে এই জায়গা থেকে আমরা সব কিছু স্টার্ট করতাম, তাই না? তার মানে আমাদেরকে এই জায়গা থেকে স্টার্ট করতে হবে। আমি কথাটা আরও একটা কথা ভুল বললাম না, এই জায়গায় এটাকে যদি এই জায়গাতে, তাহলে অ্যান্টি ক্লোকাইজ হবে না, ক্লোকাইজ হবে না, এটা ভুল হলো। এটা ক্লোকাইজ হবে বলাটা ভুল। বাট আমাদের স্টার্ট করতে হবে এই জায়গা থেকেই, মানে ভূমিটাকে নিতে হবে, যেহেতু আমাদের প্রথম বাহুটাকে ভূমি অনুভূমিক নিতে হবে, তাহলে অবশ্যই এ রাখতে হবে এই জায়গায়। তো এই যদি হয় এখানে, তাহলে এবার অ্যান্টি ক্লোকাইজ নিয়ম অনুসারে নাম লিখতে হবে, এ বি সি ডি ই এফ। তাহলে এখন দেখো এবার আমরা বলগুলো চিহ্নিত করে ফেলি একটু। তো বলগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে ও এ বরাবর বল কাজ করছে কত, ও এ বরাবর বল কাজ করছে হলো 1 নিউটন। তারপর ও বি বরাবর বল কাজ করছে 2 নিউটন। তারপর ওসি বরাবর বল কাজ করছে 3 নিউটন। ওডি বরাবর বল কাজ করছে, এটা আমার একটু বাঁকা হয়ে গেছে, চিত্রটা কেন একটু বাঁকা হয়ে গেছে, এটা এই বরাবর হবে 4 নিউটন। তারপর ওই বরাবর বল কাজ করছে 5 নিউটন। তারপর হচ্ছে ও এফ বরাবর বল কাজ করছে 6 নিউটন। ওকে, এই জায়গায় দেখো একবারে ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেল, এখান থেকে একবারে ফ্রি বডি ডায়াগ্রামটা হয়ে গেল, এই যে এরকম ফ্রি বডি ডায়াগ্রাম বাইরে না বের করে না আঁকিয়ে এই জায়গায় যদি করো কোনো সমস্যা নেই। এরকম বলগুলো সব 1 2 3 4 5 6 এইভাবে বলগুলো কাজ করছে। এখন কী করতে হবে, মধ্যবর্তী কোণ, তার মানে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ বের করতে হবে। মজার ব্যাপার হলো দেখো এই পুরো কোণটা কত, 360 ডিগ্রি, তাই না? তো 360 ডিগ্রি হলে ষড়ভুজের ক্ষেত্রে দেখা গেছে যে এই
যদি একটা মাঝখানে কেন্দ্র থেকে যদি সমস্ত কৌণিক বিন্দু বরাবর যদি রেখা যোগ করা যায়, তাহলে এই যে ক্ষেত্র তৈরি হয়, এই ক্ষেত্র এই যে ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রগুলো সমান করে ভাগ হয়ে যায়। তো সমান করে ভাগ হলে তাহলে দেখো কয়টা ক্ষেত্র পাওয়া যাচ্ছে, 1 2 3 4 5 6, 6টা ক্ষেত্র পাওয়া যাচ্ছে না? তার মানে পুরো কোণ কত, 360। 360কে তুমি 6 দ্বারা ভাগ করো, মোট কথা হয় 60 ডিগ্রি। তার মানে এই কোণটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এখন আমরা লিখতে পারি এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, বাট আমার এটা লেখার দরকার নেই। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, বাট এটাও লেখার দরকার নেই, সরাসরি এখানে দিব 60 ডিগ্রি। বাকি অঙ্কটা নিশ্চয় পারবা, বাকিটুকু নিশ্চয় কমপ্লিট করতে পারো। তো মজার ব্যাপার দেখো, আমরা আগের যে ম্যাথটা সলিউশন করলাম, আগের ম্যাথটাতে যে ফ্রি বডি ডায়াগ্রাম ছিল, এটা তো আমরা দিয়েছিলাম ওয়াই অক্ষ জাস্ট। দেখো আগের ম্যাথটার যে ফ্রি বডি ডায়াগ্রাম ছিল, একটু খেয়াল করে দেখো, সেই ফ্রি বডি ডায়াগ্রাম কীভাবে দেখাবো, এই যে দেখো এখানকার যে ফ্রি বডি ডায়াগ্রাম, বাহু বরাবর বল কাজ করলে যে ফ্রি বডি ডায়াগ্রাম ছিল, আবার এই কেন্দ্র থেকে কোণ বরাবর কাজ করলে ঠিক একই সেই ফ্রি বডি ডায়াগ্রাম আসবে, ইভেন মানও আসবে একই, দিকও আসবে একই। এনিওয়ে আশা করি বুঝছো অঙ্কটা, বাকিটুকু ক্যালকুলেশন করে নিতে পারবো। আমরা লাস্ট আরেকটা অঙ্ক দেখব, ষড়ভুজের। এই অঙ্কটাতে বলা হচ্ছে 2 3 4 5 6 কিলোনিউটন বল একটি সুষম ষড়ভুজের কৌণিক বিন্দু হতে ধারাবাহিকভাবে অপর বিন্দুর দিকে ক্রিয়াশীল রয়েছে, তাদের লব্ধির মান ও দিক বের করো। আবারও ষড়ভুজের অঙ্ক। সো আমরা একটা ষড়ভুজ আঁকে ফেলি। তো ষড়ভুজের আমরা নামকরণ করে ফেলেছি, আঁকিয়ে ফেলেছি। এখন দেখো এখানে যে বলগুলো দেওয়া আছে, বলা হচ্ছে কৌণিক বিন্দু হতে ধারাবাহিকভাবে অপর বিন্দুর দিকে ক্রিয়াশীল। তো কৌণিক বিন্দু কোনগুলো ষড়ভুজের? এইটা একটা কৌণিক বিন্দু, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো কিন্তু আমরা ষড়ভুজের ফার্স্ট অঙ্কটাতে বললাম যে কৌণিক বিন্দু কোনগুলো। তো এখানে যে অঙ্কটা বলেছে, সে অঙ্ক দ্বারা বোঝানো হচ্ছে যে ষড়ভুজের যে কোনো একটি কৌণিক বিন্দু থেকে, যে কোনো একটা কৌণিক বিন্দু হতে অপর কৌণিক বিন্দুর দিকে বলগুলো কাজ করছে। যেমন আমরা যদি বলি এই কৌণিক বিন্দু, তাহলে এই কৌণিক বিন্দু থেকে অপর যে কৌণিক বিন্দু আছে সেদিকে বলগুলো কাজ করছে। এখান থেকে এই কৌণিক বিন্দুর দিকে বল কাজ করছে, এই কৌণিক বিন্দুর দিকে, এই কৌণিক বিন্দুর দিকে, এই কৌণিক বিন্দুর দিকে, এই কৌণিক বিন্দুর দিকে। অঙ্ক দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে ষড়ভুজের একটা নির্দিষ্ট কৌণিক বিন্দু থেকে অপর যে কৌণিক বিন্দুগুলো রয়েছে তার দিকে বলগুলো সব কাজ করছে, এইভাবে 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 এইভাবে। আর যদি তুমি বলো না এই কৌণিক বিন্দু থেকে বল কাজ করছে, তাহলে কীভাবে, এখান থেকে এই কৌণিক বিন্দুর দিকে, তারপর এই কৌণিক বিন্দুর দিকে, এই কৌণিক বিন্দুর দিকে, এই কৌণিক বিন্দুর দিকে, এই কৌণিক বিন্দুর দিকে। বাট আমরা কিন্তু বলেছি প্রথম বলটা সবসময় কী রাখতে হবে, অনুভূমিক রাখতে হবে। তো প্রথম বল যদি অনুভূমিক রাখতে হয়, তাহলে কৌণিক বিন্দু আমাকে কোথায় নিতে হবে, হয় এখানে নিতে হবে, মানে একটা নির্দিষ্ট কৌণিক বিন্দু থেকে অপর কৌণিক বিন্দুর দিকে বলগুলো কাজ করছে। তো সেই নির্দিষ্ট কৌণিক বিন্দু আমাদেরকে কোনটা ধরতে হবে? যদি প্রথম বলটাকে যদি অনুভূমিকে রাখতে হয়, তাহলে সেই নির্দিষ্ট কৌণিক বিন্দু হয় এটা ধরতে হবে, না এটা ধরতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। বাট আমরা ধরবো কোথায়, এখানে এই জায়গায় ধরলে অঙ্কটা একটু অন্যরকম কোয়ালিটি হয়ে যাবে। আমাদের অঙ্কে কিন্তু হবে, এখানে ধরলেও হবে, এই জায়গায় ধরলেও হবে, বাট আমাদের অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই জায়গা থেকে ধরবো। তোমরা যদি পরীক্ষাতে আসে এই জায়গা থেকে ধরবা, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসার মতো অঙ্ক। যদি পরীক্ষাতে আসে তাহলে এই জায়গা থেকে ধরবো, ওপর থেকে ধরবা না, ধরলে অনেক জটিলতা সৃষ্টি হয়ে যায় পরবর্তীতে। এনিওয়ে, তো আমরা এটাকে যদি কৌণিক বিন্দু ধরি, তাহলে এটাকে যদি বলি এ বি, অ্যান্টিক্লকওয়াইজ অংশে নামকরণ করে ফেলি সি ডি ই এফ। ওকে, তো এখান থেকে দেখো এই কৌণিক বিন্দু থেকে বাকি যে কৌণিক বিন্দুগুলো রয়েছে সেদিকে বল কাজ করছে, সেদিকে যদি বলগুলো যদি কাজ করে, এখন আমরা বলের চিত্রটাও ড্র করে ফেলি। তো বলের চিত্রটা ড্র করার জন্য দেখো যে প্রথম যে বল কত, 2 নিউটন মানে বল, 2 নিউটন বলে বল কাজ করছে এই কৌণিক বিন্দু থেকে বাকি কৌণিক বিন্দুগুলো দেখে 2 3 4 5 6 করে বল কাজ করছে। তাহলে এখান থেকে এই কৌণিক বিন্দুর দিকে বল কাজ করবে কত, 2 নিউটন বল। তারপর আবার এখান থেকে এই কৌণিক বিন্দুর দিকে বল কাজ করবে কত, প্রশ্ন দেওয়া আছে 3 নিউটন, 2 তারপর 3 তারপর 4, তারপর 2, তারপরে এখানে কাজ করবে কত, 3 নিউটন মানে বল, 3 নিউটন। তারপর এখান থেকে এই কৌণিক বিন্দুর দিকে কাজ করবে কত, 4 নিউটন মানে বল। এখান থেকে এই কৌণিক বিন্দুর দিকে কাজ করবে কত, 5 নিউটন মানে বল। আবার এখান থেকে এই কৌণিক বিন্দুর দিকে কাজ করবে কত, 6 নিউটন মানে বল। এই তো হয়ে গেছে আমার বলগুলো। এবার আমরা শুধু জাস্ট ফ্রি বডির ডায়াগ্রাম অঙ্কন করে ফেলবো। তো ফ্রি বডির ডায়াগ্রাম অঙ্কন করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বিবেচনা করে নিই। তো নিলাম এই একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। তো দেখো সব বলগুলোর কেন্দ্রবিন্দু কিন্তু এখানে এই জায়গা থেকে কাজ করছে, তো আমরা এটাকে মূলবিন্দু হিসেবে ধরতে পারি। এটাকে যদি মূলবিন্দু হিসেবে ধরি, তাহলে প্রথমে কাজ করছে কত, 2 নিউটন, তারপরে কাজ করছে 3 নিউটন, তারপরে কাজ করছে 4 নিউটন,
তারপরে কাজ করছে সরাসরি ভার্টিক্যালি কাজ করছে 5 নিউটন, তারপরে কাজ করছে কত 6 নিউটন মানে বল। এখন মধ্যবর্তী কোণগুলো বের করতে হবে, তাই না? একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই কোণটা কত, ষড়ভুজের ক্ষেত্রে আমরা কিন্তু জানি অন্তস্থ কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ সব কত 120 ডিগ্রি। তো এই পুরো কোণটা 120 ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি এই পুরো কোণটাই, মানে যদি ষড়ভুজের একটা সিস্টেম, যদি সুষম ষড়ভুজ হয় তাহলে সুষম ষড়ভুজের একটা কৌণিক বিন্দু থেকে অপর কৌণিক বিন্দুগুলোর দিকে যদি বাহু টানা যায়, ওই বাহুগুলো কোণটাকে সমান 4 ভাগে ভাগ করে ফেলে। দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, সমান 4 ভাগে ভাগ করে ফেলে। পুরোটা 120, তাহলে 120কে যদি 4 দ্বারা ভাগ করো, প্রত্যেকটা কোণের মান কত হয় 30 ডিগ্রি। তার মানে এই কোণটা 30, এটাও 30, এটাও 30, এটাও 30। তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রথম কোণটা কত 30, তারপরেরটা কত 30 + 30, মোট কত 60। তারপরে এটা কত 30 + 30 + 30, মোট কত 90। তো 90 আমার দেওয়া লাগে না। তারপরে দেখো এই কোণটা কত, এই পুরোটা কত 120। তো পুরোটা যদি 120 হয় তাহলে এটা কত হবে 60 ডিগ্রি। ফ্রিবোর্ডের রেখা মাখিয়ে ফেলেছো, এখন পারবা না অঙ্কটা করতে, বাকি অঙ্কটা তুমি নিজে করে নিতে পারবা। এই মোটামুটি আমাদের বল বিভাজনের আজকের ক্লাসের অঙ্ক। তো পরবর্তী আমরা নেক্সট আরেকটা ক্লাসে সামান্য 2-3টা অঙ্ক করলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থাকো, আজকের মতো এতটুকু।